This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. I could take care of my children. মাছ দিয়ে কাজ দিয়ে আগে ড্রাইভারের মাথা ফেটে দেয়, দিয়ে ড্রাইভারের মাথা ফেটে আরেকজন হিট মারলে দিয়ে ওই বিএসএফ একটা মাথা ফেটে। পুলিশ কেন বলল যে বিচারকদের কনভয়ের পাইলট কার গাছে ধাক্কা মেরে উল্টে গিয়েছে? তার কারণ আজ আবারও সেই প্রশ্ন তুলতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওই পাইলট কারের যিনি চালক, তার বয়ান সে প্রশ্ন তুলতে আমাদের বাধ্য করেছে। দেখুন, মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ কলোনির ওই ঘটনাস্থলে কোনো গাছ কিন্তু নেই। আপনাদের দেখাবো সেই ছবি, গতকালই আমরা সেই ছবি দেখিয়েছি, আরও একবার দেখাবো। এনআইএর আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে ঘুরে এসেছেন, আশপাশে কোনো রকম গাছ তারা দেখতে পাননি। ঘটনাকে লঘু করতেই কি তাহলে কোট আনকোট দুর্ঘটনার গল্প পুলিশ সাজিয়েছে, নাকি বিচারকের কনভয় হামলার ঘটনাকে বেমালুম চেপে যাওয়ার চেষ্টা করতেই তাদের সেই বয়ান সেদিন সামনে আসে? কিন্তু এনআইএ-কে দেওয়া বয়ানে পাইলট কারের যিনি চালক, যার নাম রামপ্রসাদ মণ্ডল, তিনি কি বলছেন? বলো তিনি কি দাবি করছেন? তিনি বলছেন পাইলট কারের উপর ওই রাতে হামলা হয়েছিল, কোনো দুর্ঘটনা নয়। তিনি বলছেন হামলা হয়েছিল। তাহলে ওই হামলার জেরে গঙ্গাপ্রসাদ কলোনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট কারের চালক ওইভাবে পড়ে গিয়েছিলেন। তার বয়ান এই ন্যারেটিভটা কিন্তু স্পষ্ট করছে, মানে ষড়যন্ত্রের ন্যারেটিভ। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়ি থেকে কুণ্ঠে আমলিতলা ওখানে করে পালাইছিল, পালাতে গিয়ে মাথায় যখন বাস পড়েছে আর তখন আমি আর বুঝতে পারিনি গাড়ি। কি নাম বলেছিল? ওর নাম রামপ্রসাদ মণ্ডল। আপনার নাম? আমার নাম তারিকুল আলম, পাদমপুর জিপি। ও আপনার পাশেই ছিল? আমার পাশে, আমি তো পেটলিয়ে মানে আপনি সব শুনেছেন? ও যখন জেরা করছিল যত এনআই এসছে, যত বিএসএফ এসে সব শুনেছে, যত বিএসএফ এনআই এসছে ও আপনার সামনে ও বলছিল বয়ান করছে। অনেক বিএসএফ এসছে, অনেক জোয়ান এসছে, অনেক 2-3টা করে আসছে। ওই এনআই কালো করে এনআই আছে, এনআই এসছিল। তো ওই ওরা যখন বয়ান দিচ্ছিল তখন আপনি শুনছিলেন? হ্যাঁ, সব শুনছিল। আমি কি বলবো, আমি শুনছি। ওরা ওকে নিয়ে চলে গেল? হ্যাঁ, ওরা ওকে নিয়ে চলে গেল না, এরা ছুটি দেখে তখন ছুটি কল করলে যে আমার ছুটি হয়ে গেল, তো ওরা তখন এলো, তখন ছুটি করে ওদের মানে ওদের হেফাজতে নিয়ে গেল। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপ্রসাদ কলোনি, এই যে আমি ঠিক গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, এইখানেই এই যে দেখছো উপরের রাস্তা, এই উপরের রাস্তা থেকেই কিন্তু গাড়িটা একেবারে ছিটকে এখানে পড়ে। এই যে দেখা যাচ্ছে, তোমাকে দেখাই এই চাকার দাগ, গাড়িটা কিভাবে নেমেছে দেখো ঘষে। এই যে এখনও এখানে কাঁচ, এই যে পুলিশ লেখা যে পাইলট কারটা ছিল, সেই পাইলট কারের সামনে যে পুলিশ লেখার এই ভাঙা কাঁচের টুকরো এখনও পড়ে রয়েছে। তারপরে এই জায়গাতে এসে গড়িয়ে নিচে পড়ে এখানটাতে। আর এখানেই উঠছে প্রশ্ন, এখানে সবথেকে আশ্চর্যজনক এবং চমকপ্রদ যে বিষয়টা এখন উঠে আসছে, সূত্র বলছে যে পুলিশ জানিয়েছিল যে গাড়িটা আসার সময় গাছে ধাক্কা মারে এবং দুটো গাছ নাকি ভেঙে পড়ে, তারপরে গাছে ধাক্কা মেরে গাড়িটা উল্টে পড়ে।
এনআইএ এখানে তদন্ত করতে এসে দেখেছেন যে এখানে কোনো গাছই নেই। আমিও তোমাকে দেখাচ্ছি, এখানে কোনো গাছ তুমি দেখতে পাচ্ছ না, এখানে কোনো গাছের অস্তিত্বই নেই। তাহলে গাড়িটা হঠাৎ করে এখানে কেমন করে পড়ে গেল? গতকাল আমার সহকর্মী শুভতোষ কিভাবে গোটা বিষয়টা বর্ণনা করে দেখিয়েছেন আপনাদের আরও একবার দেখালাম। পাইলট কারের আহত চালক, তার বক্তব্য শোনালাম। এই পাইলট কারের আহত চালকের পাশের বেডেই ছিলেন তারিকুল আলম, তার কথাও শোনালাম। ফলে চালক রামপ্রসাদের দেওয়া বয়ানের সবটাই কিন্তু তিনি শুনেছেন। প্রশ্ন হচ্ছে এখানে, ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে যে ৩৫ জনকে গ্রেফতার করলো, তারাই কি হামলাকারী? কনভয় ইট পাথর কি তারাই ছুড়েছিল? বাঁশ দিয়ে কি তারাই হামলা করে? পুলিশ হাতের কাছে যাকে পেয়েছে তাকেই পাকড়াও করে নিয়ে গিয়েছে, আর এই অভিযোগ আগেও কিন্তু উঠেছিল। তাহলে যারা মোথাবাড়ি কাণ্ডের ষড়যন্ত্রের শরিক, মানে ষড়যন্ত্রী, তারা তার মানে পালিয়ে গিয়েছে। দেখুন, ষড়যন্ত্র একটা হয়েইছে, একথা অস্বীকার করার কিন্তু এই মুহূর্তে কোনো জায়গা নেই বলেই মনে হচ্ছে। এনআইএর তদন্তকারীরাও কিন্তু ইতিমধ্যেই গভীর ষড়যন্ত্রের কথা বলেছেন। এবার আপনারাই বলুন, বিক্ষোভকারীদের হাতে বাঁশ কোথা থেকে এলো? কেন তারা ইট পাথর জড়ো করেছিলেন? এসআইআর এর নাম বাদ পড়ায় ক্ষোভ বিক্ষোভ সেটা হতেই পারে, সেটা বেশ কিছু জায়গায় ঘটেছে, একটা ভয়ের বাতাবরণ, একটা অনিশ্চয়তা। কিন্তু বিক্ষোভকারীরা মারমুখী কেন হলেন? কে বা তারা তাদের এই ঘটনা ঘটানোর জন্য খেপিয়ে তুলেছিল, প্ররোচিত করেছিল? এই প্রশ্নগুলো উঠছে। কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে আজ তৃণমূলের জঙ্গলরাজের কথাই কিন্তু বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? প্রশাসনকার কে প্রশাসনের রদবদল করেছে, কে ডিজি থেকে নিয়ে এসপি পর্যন্ত পাল্টেছে। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। পশ্চিমবঙ্গে কোনো যারা হিংসা করে, যারা সন্ত্রাস করে, যারা বিচারকদের উপরে হামলা করবার দুঃসাহস দেখাতে পারে, তারা শাসক দলের লোক অবশ্যই হতে হবে। 2 আর 2 4 হতেই হবে, তাদের অবশ্যই শাসক দলের লোক হতে হবে। কে যারা ওই এখানে মদত দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদের পেছনে ফান্ডিং কাদের, সব পেছন দিয়ে ওই একটাই পার্টি, তার নাম ভারতীয় জনতা পার্টি। গাফিলতি কিছু নেই, একদম কোনো গাফিলতি নেই প্রশাসনের। যারা বলছে এটা মিথ্যা কথা বলছে। প্রশাসন এটা চেয়েছিল, মানে ইটস অর্গানাইজড বাই সামওয়ান বাট প্রোটেক্টেড বাই গভর্নমেন্ট। মানে এই অপরাধীদের অপরাধ করতে দেওয়া, যারা করেছে তাদের সঙ্গে শাসক দলের সম্পর্ক অবশ্যই আছে। তার পাশাপাশি মানুষের ক্ষোভ, অনিশ্চয়তা, মানুষের নাম না থাকা যন্ত্রণা, সেটাকে পুঁজি করছে তৃণমূল পার্টি। তৃণমূল পার্টি পুঁজি করছে, তাই আজকে জটিলতার সৃষ্টি হলো। সরকার যদি, প্রশাসন যদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সতর্ক হতেন, তাহলে আজকে এই মানুষগুলোকে এই অনিশ্চয়তার মধ্যে থাকতে হতো না। মোথাবাড়ির অশান্তিতে মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনোয়ার আহমেদ, তাকে আজ শোকজ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? অতিরিক্ত জেলা শাসক পরিস্থিতি সামাল দিতে পারেননি বলে? এডিএম স্পটে ছিলেন, এটা গুরুত্বপূর্ণ আপডেট।
আপনাদেরকে এখান থেকে বলে গেলাম, ঠিক আছে? তো আপনাদেরকে কোন আমার অনুরোধ রইল, যা আপনারা সকাল থেকে এখানে বসে রয়েছিলেন, এখন তার ফলাফল এটাই যে আমরা আগামী 5 তারিখের মধ্যে আপনাদেরকে একটা সলিউশন বের করে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করছি, যেটা আচ্ছা আমি তোরকে কি আমি করছি, খালি কাজের সময় সেটি শুনতে হয় না, কাজের সময় শুনতে হয়। ওদের সবার ডিমান্ড আপনাদের কাছে ডিএম সাহেব, যে এই তোরা চিল্লাবি, তোরা মাইক চালে তো তোরা এলে তো ডিএম সাহেব 4 দিনের সময় নিলেন। 4 দিন পর সুজাপুর কালিয়াচকের মানুষের যে সমস্ত ডিলিট হয়েছে বা যাদের অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, এই 4 দিনের মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করে ফ্রেশ রিপোর্ট সাধারণ মানুষের কাছে তুলে দিবে। যদি এটা না হয় তাহলে আবার এই ধরনের আন্দোলনের জন্য মানুষ প্রস্তুত থাকবে এবং এডিএম সাহেব 4 দিন পরে এখানে এসে কতটা কি এগোলো না এগোলো এসে তথ্য দিয়ে যাবে। শুনলেন মোফাক্করুল ইসলাম, তিনি কি বলছেন ফলে বুঝতেই পারছেন যে 1 এপ্রিল মানে বিক্ষোভের রাতে এই মোফাক্করুল ইসলামের সঙ্গে এডিএম এর কথা হয়েছিল। মোফাক্করুলকে ঘটনার পরদিনই গ্রেফতার করে সিআইডি। আর সেই মোফাক্করুল অস্বস্তি থেকেই কি এডিএমকে শোকজ করা হলো? যে জেলা শাসক শোকজ করেছেন, মানে যিনি করেছেন, তার ভূমিকাও আতশ কাঁচের নিচে। গতকালই প্রশ্ন উঠেছে, জাতীয় তদন্তকারীরাও কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছেন। বিচারকরা নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিলেও মালদার জেলা শাসক কেন ভ্রুক্ষেপ করেননি? বিচারকরা চিঠি দেওয়ার পর হাতে 7 দিন পেয়েছিলেন জেলা শাসক, তারপরেও কেন এই প্রশ্নগুলো উঠছে। কেন মোথাবাড়ির বিডিও অফিস থেকে তাদের সরিয়ে তাঁর দপ্তরে নিয়ে গেলেন না? নির্দেশ ছিল হয় জেলা শাসকের দপ্তর, সেখানে সম্ভব না হলে মহকুমা শাসকের দপ্তরে বসে এসআইআর এর কাজ করবেন বিচারকরা। বিচারকদের চিঠি পড়ে কমিশনও কিন্তু অবাক হয়ে গিয়েছে। বিতর্কের মুখে জেলা শাসক রাজনবীর সিং, তিনি দপ্তর থেকে, মানে তার দপ্তর থেকে দাবি করা হয় যে 23শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত কোনো রকম চিঠি নাকি জেলা প্রশাসন পায়নি। ফলে এখানে আরও একটা প্রশ্নবোধক চিহ্ন। ঘটনা ঘটেছে 1 এপ্রিল, তাহলে ওই চিঠি শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল? জেলা প্রশাসন কি ঘটনার দায় এভাবে আদৌ এড়িয়ে যেতে পারে? এ প্রশ্ন রাখলাম। আমরা তো বছর বছর বলে আসছি ওখানে অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস বহুত অ্যাক্টিভ আছে, সেখানে থানা জ্বালিয়ে দেওয়া আসবে, পুলিশ পালিয়ে ছেড়ে ছেড়ে, তারপরে মমতা ব্যানার্জি কিছু করেননি, কারণ ওই এলাকাটা ওনার মুক্তাঞ্চল হয়ে গেছে। তো সেখানে রাস্তা করতে দেওয়া হয় না, বর্ডারে বেড়া দিতে দেওয়া হয় না। প্রশাসন কার হাতে? ভ্যানিশ কুমারদের হাতে, মনোজ আগরওয়ালদের হাতে। কেন ওখানে নিরাপত্তার আশঙ্কা থাকার পরও সেন্ট্রাল ফোর্স আগে থেকে ডেপ্লয়েড হয়নি? মুখ্যমন্ত্রীর যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, রাজ্যে যদি কোনো অশান্তি হয়, মুখ্যমন্ত্রী কি করে তার দায় নিতে পারেন? কেন যেই এসপিকে ট্রান্সফার করে আনলেন, সেই এসপি কেন রাত 11:30 অবধি ঘটনাস্থলে যাননি? এসপিকে তো আপনারা বসিয়েছেন ট্রান্সফার করে, কেন সেই এসপি ঘটনাস্থলে উপস্থিত হননি? তাহলে কি ইচ্ছাকৃতভাবে যাতে গন্ডগোলটা আরও বৃদ্ধি পায় সেই মতো করে ব্যবস্থা করাচ্ছিলেন তারা? উদ্দেশ্যটা কি ছিল? তালে গোলে হরি বলে গন্ডগোলে ঘোলা জলে মাছ ধরা? মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। বিবেকানন্দ বলে গেছে, মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে, কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। বাঙালি মাছ ভাতেই থাকবে, বিজেপি এলেও থাকবে। বাংলার লোকেরা মাছ খাবে না, মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? 4 তারিখের পরে তৃণমূল নেতাদেরকে ডেকে ডেকে মাছের ঝোল ভাত খাওয়াবো। ব্যাক টু ব্যাক শোনালাম আপনাকে। হ্যাঁ, নেতারা ঘোলা জলে মাছ ধরতেই ভালোবাসেন। সনাতনী বিজেপিকে মৎস্যেই জব্দ করতে তৃণমূল মরিয়া। বিজেপি একবার বাংলায় এলে সুখে মৎস্য খাইব, এমন দিন শেষ হইবে। মাছে ভাতে বাঙালি পাতে কাঁটা বেছে খাওয়ার একটা সুযোগ হারিয়ে ফেলবে। শাসকের এই মৎস্য কাঁটায় বিজেপিকে প্রচারে কিন্তু তা মাছ নিয়ে ঘুরতে হচ্ছে। মানে ওই বলে না,
ভোট বড় বালাই, এক্ষেত্রে চোখে আঙুল দিয়ে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, মাছে ভাতে বাঙালি এই প্রবাদ চলে আসছে যুগ যুগ ধরে। ভোটযুদ্ধে সেই প্রবাদই এখন প্রচারের অস্ত্র। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়। বাংলার লোকেরা মাছ খাবে না, মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কেউ কেউ এসব কথাবার্তা বলছে, বাঙালি মাছ ভাতেই থাকবে, বিজেপি এলেও থাকবে। তৃণমূল বারবার দাবি করছে বিজেপি ক্ষমতা এলে বাঙালির পাত থেকে মাছ মাংস বাদ পড়বে। বিজেপির গলার কাঁটা তৃণমূলের সেই মাছ ভাতে বাঙালির প্রচার। সেই বিড়ম্বনা কাটাতে বাংলার বিজেপি প্রার্থীদের প্রচারে বেরিয়ে বোঝাতে হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাসে বদলের কোনো উদ্দেশ্য বিজেপির নেই। রবিবার প্রচারে বেরিয়ে শটান মাছ বাজারে ঢুকে পড়লেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুচ্ছাই। বসে পড়লেন মাছওয়ালার আসনে। হাতে মাছ নিয়ে তাকে বলতে শোনা যাচ্ছে, অপপ্রচারে কান দেবেন না। এদিনই চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগকেও দেখা যায় মাছের বাজারে। সম্প্রতি হাতে আস্ত মাছ নিয়ে ভোটের প্রচারে দেখা গিয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়কেও। বুধবার পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি আবার মাছ হাতে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র পেশ করতে যান। রবিবার অবশ্য দমদম উত্তরে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা গেল ইলিশ হাতে নিয়ে ছবি তুলতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন তিনি 15 দিন বাংলায় থেকে প্রচার চালাবেন। সেই সময় শাহকে ইলিশে আপ্যায়নের দাবি করেছেন চন্দ্রিমা। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 15 দিন থাকবেন বলেছেন, আমরা মেনুও ঠিক করেছি, তার মধ্যে ভাপা ইলিশ আছে। উত্তর দমদম থেকে মাছ যাবে যেতে পারে, বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মেদিনীপুরের ভালো মিষ্টি জলের মাছ আমি উপহার দেব। 4 তারিখের পরে কালীঘাটে আমি পাঠিয়ে দেব। মৎস্য মারিব খাইব সুখে, কিন্তু মৎস্যপ্রেমীদের বাংলার ভোটের ময়দানে রাজনীতির জালে লাফাচ্ছে সেই মাছই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।